এই মাঠের লড়াইটা সাময়িক সময়ের, কিন্তু যেটা দীর্ঘ সময়ের লড়াই, যেটা সার্বজনীন লড়াই, সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই। এই সাংস্কৃতিক লড়াইটা ফারুকী ভাইরা করে আসছিলেন এবং আমাদেরকে কিছুটা হলেও যতটা ওই সময়ে পারা যায় আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। থাকে না যে দেখানো একটা কিন্তু মেসেজ দেওয়া আরেকটা, এটা আমরা পেয়েছি। সাংবাদিক ইলিয়াস ভাই আর পিনাকি দাদা দুজনের জন্য আসলে একটা খারাপ সময় আসতে যাচ্ছে। আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি, খবরই আছে। বরাবরই ডক্টর আসিফ নজরুলকে দায়ী করা হতো যে উপদেষ্টা ফারুকীকে আপনার এই উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগের পিছনে তিনি ছিলেন মাস্টারমাইন্ড, এবং ভারতের প্রেসক্রিপশনে, প্রথম আলো, ডেইলি স্টারের সাজেশনে আমাদের আসিফ নজরুল তিনি ফারুকীকে এই দলে আসলে যুক্ত করেছেন। এরপরে এটা নিয়ে যখন প্রথম প্রতিবাদ শুরু হয় অনলাইন থেকে, তারপর এটা বিভিন্ন প্ল্যাটফর্মে যাওয়ার পরেও ফারুকী কিভাবে এখনও টিকে আছেন সেটা এখন স্পষ্ট হয়ে গেছে আজকে আমাদের সরকারের খুবই গুরুত্বপূর্ণ এবং কি প্রভাবশালী উপদেষ্টা আসিফের এক বক্তব্যে। আজকে সম্ভবত একটা প্রোগ্রামে তিনি গিয়েছিলেন, সাংস্কৃতিক কোনো একটা পরিমণ্ডলে। সেখানে গিয়া তিনি ফারুকী সম্পর্কে যে মন্তব্য দিয়েছেন, এই মন্তব্যের পরে সাংবাদিক ইলিয়াস বা পিনাকি দাদা যতই বুঝান, উপদেষ্টা ফারুকী তো দূরের কথা, এই টিম থেকে কাউকে তারা সরাতে পারবেন না। একটা মজার বিষয় হচ্ছে, হাসনাত সার্জিসরা অনলাইনে যেই ভূমিকাটায় যাচ্ছে, উপদেষ্টাদের মধ্যে আসিফ এবং নাহিদের ভূমিকাটা টোটালি বিপরীত বা মাহফুজ সহ। দর্শক, ফারুকী আওয়ামী লীগকে সাপোর্ট করছে, ফারুকী ভারতের রয়ের এজেন্ট, ফারুকী এটা, ফারুকী সেটা, আমরা অনেক কিছু দেখেছি। কিন্তু আজকে আসিফ বলছে যে এই যে আন্দোলন, জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে, একটা পার্ট ছিল সাময়িক, মানে মাঠে ময়দানে যেই যুদ্ধগুলো হয়েছে, এক ধরনের ছাত্ররা মারা গিয়েছে, শত শত এখানে আহত হয়েছে, কিন্তু এই লড়াইটা আসলে ছিল দীর্ঘকালের। আর ওই দীর্ঘকালের এই লড়াইয়ের একজন বলিষ্ঠ যোদ্ধা হচ্ছেন ফারুকী। আপনি ভাষাগুলো বুঝছেন? আসিফ কিন্তু একদম গোড়া থেকে কথাটা বলছে যে সাময়িক সময়ের একটা লড়াই ছিল, আর একটা ছিল দীর্ঘকালের লড়াই। সেই লড়াইয়ে ফারুকী ভাইরা উদ্বুদ্ধ করেছিল আসিফদের কিভাবে। যেহেতু মোস্তফা সরোয়ার ফারুকী তিনি একজন নাট্য নির্মাতা, তার নাটকগুলোর মধ্যে চলমান সমাজের বিভিন্ন সমস্যাগুলার একটা দৃশ্যপট থাকতো। তো আসিফ বলছিল যে আমরা দেখতাম একটা, কিন্তু আরেকটা মেসেজ ক্রিয়েট করা হতো, যেটা আমরা ছাত্ররা বুঝতে পারছিলাম। মানে আজকে আসিফের এই বক্তব্যের পরে যদি বলা হয় যে ফারুকীকে ভারতের রয়ের এজেন্ট হিসাবে এখানে রাখা হয়েছে, অথবা ভারতের ফারুকীকে এখানে টিকিয়ে রাখছে, তাহলে তো একটা প্রশ্ন চলে আসে, তাই না, যে আসিফরাও কি তাহলে ভারতের রয়ের এজেন্ট? সারা বাংলাদেশ যখন কথা বলছে, অনলাইন যোদ্ধারা যখন তথ্য প্রমাণ সহ দেখাচ্ছে, তো এরপরেও কিভাবে ফারুকী টিকে ছিল এটা তো একদম স্পষ্ট যে আসিফ আজকে যে বক্তব্য দিয়েছে শতভাগ ফারুকীর পক্ষে গিয়েছে। ইভেন তিনি দীর্ঘদিন যাবৎ এই লড়াইয়ের একজন পার্টিসিপেটর অথবা প্রথম সারির যোদ্ধা হিসাবে সাংস্কৃতিক অঙ্গনে তিনি তার মেসেজ ক্রিয়েট করেছেন, প্লাস সাংস্কৃতিক যারা ব্যক্তিত্ব আছেন তাদের সম্পর্কেও এখানে অনেক ধরনের বক্তব্য আসিফ দিয়েছে। এখন প্রশ্নটা যেটা হচ্ছে, আমাদের অনলাইন যোদ্ধারা ডক্টর আসিফ নজরুল ইসলাম এবং মোস্তফা সরোয়ার ফারুকী ইস্যুতে যেই একটা জনমত তৈরির চেষ্টা করছেন, বিশেষ করে সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর পিনাকি, কোথাও না কোথাও তাদের এই বাতাসটা সারা বাংলাদেশের জনগণের একাংশকে টাচ করে যাচ্ছে। মানুষ রাজপথে নামছে, এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, নানান কথা বলছে, কিন্তু সরকারে যারা আছেন দায়িত্বশীল, ডক্টর ইউনূসের সরকারের তিন প্রধান প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ, আসিফ, নাহিদ, তারা কিন্তু বরাবরই ডিফারেন্ট একটা ভূমিকা নিচ্ছে, যেটা অনলাইন টিমের সাথে টোটালি সাংঘর্ষিক। যে তোমরা অনলাইনে বসে যা খুশি বলো, সিদ্ধান্ত কিন্তু তোমাদের কথায় সরকার নেবেন, এটা কিন্তু প্রমাণিত। আপনি আর কোন ইস্যুটা দেখবেন যেটাতে প্রথম আলো ইস্যু বলেন, ডেইলি স্টার ইস্যু বলেন, আমাদের উপদেষ্টারা কি বলছে, ফারুকী ইস্যু বলেন, আসিফ নজরুল ইস্যু বলেন, উপদেষ্টারা কি বলছে, পিনাকি দাদা বা সাংবাদিক ইলিয়াস, কোথাও না কোথাও যেভাবে এটা ক্ল্যাশ হচ্ছে, তো এটা পজিটিভের বদলি বরঞ্চ তাদের জন্য নেগেটিভও হইতে পারে অন্যান্য দিকে, যদিও তারাও ডর ভয় পায় না, দীর্ঘদিন যাবৎ কাজ করেছে। তো দেখা যাক এটা নিয়ে আবার আমাদের অনলাইন থেকে কি বক্তব্য আসে, তাই না। একটা লড়াই চলছে, অন্তর্বর্তী সরকার বনাম সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। গতকালকে বলেছিলাম আসিফ নজরুলের কপাল খুইলা গেছে ভাই। আসিফ নজরুলের একটা চুলও আসলে এই মুহূর্তে আর কেউ স্পর্শ করতে পারবে না, বরঞ্চ স্পর্শ করতে চাইলে পরিণতি কোন দিকে যাবে সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল। আমাদের
অন্তর্বর্তী সরকারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যাদেরকে ধরা হয় উপদেষ্টা, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে উঠে আসছে, চলনে বলনে ভাবে আরে ধারে সব কিছু মিলে আসিফের যেই স্টাইল বা ধরেন বসার ভঙ্গি অথবা হাত নাড়ার যেই একটা স্টাইল, হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট টাচ তৈরি করছে। তো অধ্যাপক আসিফ নজরুল স্যারকে নিয়ে সাংবাদিক ইলিয়াস টানা 2টা প্রতিবেদন করেছেন, ইভেন পিনাকিও প্রতিবেদন করেছেন। সেখানে তাকে স্পষ্টত ভারতের রয়ের এজেন্ট, চরিত্রহীন, অনেকটা লম্পট, অনেক কিছুই তারা এখানে মানে তাদের প্রতিবেদনের মাধ্যমে বানানোর বা দেখানোর চেষ্টা করেছেন বা দেখিয়েছেন। এখন এগুলোতে আসলে সাধারণ মানুষের চিন্তা কি, প্লাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন বা উপদেষ্টারা আছেন, এই সরকারকে যারা ব্যালেন্স করেন, তারা কি বলছেন। এবার প্রকাশ্যেই সাংবাদিক ইলিয়াসের সাথে একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আমাদের তরুণ উপদেষ্টা আসিফ। আসিফ মাহমুদকে নিয়ে আসিফ নজরুলকে নিয়ে টানা প্রতিবেদনটা দ্বিতীয় ধাপ প্রকাশ হবার পরপরই আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে একটা লেখা লিখেছেন। তিনি বলছেন, যাকে রয়ের এজেন্ট বলছেন, গত 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। এরপর লিখছেন যে এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসী বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের ক্যাম্পাসের 15-20টা ছেলেমেয়ে আর আসিফ নজরুল স্যার। সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার। মানে গোলাম মালা রনি আবার সুন্দর করে গোছায়া বলেন যে কি কটকট করে খাট কাঁপানো, মানে এরকম কি জানি ভুলে গেছি শব্দটা। যাই হোক, তো আসিফ নজরুলের ইস্যুতেও আসিফ কিন্তু এই জিনিসটা বলছেন যে সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার। তো সাংবাদিক ইলিয়াস তিনি মাঝে মাঝে শব্দবোমা মারেন, এটা মোটামুটি সবার জানা আছে। তো সেই শব্দগুলোতেই আপত্তিকর যেগুলো ছিল, এগুলোকে সম্ভবত আসিফ তিনি কাউন্টার করেছেন, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি। এসব কিছু নিয়ে এসব বিষয়ে আসলে কিছু বলতে চাইনি, কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকতে পারলাম না। অবশ্য আপনাদের কনস্পিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও পরিচালিত ছিল। একদম ইলিয়াস ভাইরে মোটামুটি সেই লেভেলের একটা কনফ্লিক্ট অথবা আমরা সংঘর্ষ দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে আন্দোলন পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, সম্ভবত তখন কোনো সমালোচনা হয়েছিল কিনা বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে, বা সাংবাদিক ইলিয়াস তো বিভিন্ন বক্তব্য দেন, তো সেই বক্তব্যগুলোর কোনো অংশে তিনি হয়তো যদি অতীতে বলে থাকেন, সম্ভবত ওইটাকেই বোঝানো হয়েছে, অথবা পিনাকি দাদা যারাই এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেন। তারপর বলা আছে, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলণ্ঠিত হবে, এতটুকু আহ্বান থাকবে। সাংবাদিক ইলিয়াস সবাইকে নিয়ে কথা বললেও আপনি দেখবেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা, তাদেরকে নিয়ে কিন্তু তিনি একদম অন্ধ বিশ্বাস করেন অথবা পজিটিভ বক্তব্য দেন। তো এখন আসিফ যেইভাবে বিষয়টাকে সামনে আনছে, গতকালকে বলছিলাম মোস্তফা সারোয়ার ফারুকির ইস্যুতেও সাংবাদিক ইলিয়াস, পিনাকি, তারপর হচ্ছেন যে আপনার কি বলেছে কনক সারোয়ার, বেসিক্যালি তারাদের হাত থেকে শুরু হয়, বাকিরা দ্বিতীয় ধাপে শুরু করে। আসিফ নজরুল ইসলাম মানে ওনার ইস্যুগুলো নিয়ে আপনি দেখবেন আরও যারা প্রথিতযশা সাংবাদিক আছেন, অনলাইন কিং নাম্বার 2-3 পজিশন আছেন, তারাও কিন্তু আসিফ নজরুলের পক্ষে অবস্থান নিয়েছেন যে মানে সরকার পতনের আগের 2 দিন তিনি কোথায় ছিলেন, নানান কিছু ছিলেন, বা সাংবাদিক প্রেস উপদেষ্টা যিনি আছেন শফিকুল ইসলাম সাহেবকে নিয়েও যে বক্তব্যগুলো দেওয়া হয়, সেগুলোরও কিন্তু তারা কাউন্টার করেছেন। এখন সাংবাদিক ইলিয়াসদের অবস্থান বর্তমানে যেটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে না ঘরকা না ঘাটকা। দেশের জনগণের একটা বড় অংশ তারা পাচ্ছেন সাপোর্টিংয়ে, কিন্তু এই মুহূর্তে দেশের বড় অংশ যেই জনগণ, তাদেরকে ব্যালেন্স করার ক্ষমতা কিন্তু অন্তর্বর্তী সরকার রাখে, এটাও প্রমাণিত। এখন এই সংঘর্ষ যেটা আমরা দেখছি অনলাইনে, সেটা কতদূর গড়ায় বা কিভাবে সমাধান হয়, সেটা হচ্ছে বড় কথা। তো সাংবাদিক ইলিয়াসকে আসিফের এই পোস্টেরও জবাব দিবেন। তিনি বরাবর যেই ভাষায় সবাইকে মানে ধরেন আর কি, তারা জানা যে ইলিয়াস ভাই ধরলে 72 ঘা, পিনাকি দাদা ধরলে 36 ঘা। দেখা যাক এটা কোন পর্যন্ত গিয়ে গড়ায়।